গোলীয় দর্পণ থিওরি সবটাই হয়ে গেছে প্রায়। আজকে প্রথমে গোলীয় দর্পণ সংক্রান্ত আমরা দুটো অঙ্ক করব। আচ্ছা, প্রথম যে অঙ্কটা করব এটা কম্বিনেশন অফ মিরর, অর্থাৎ দুটো মিরর দিয়ে একটা প্রবলেম আছে। তো লাস্ট ক্লাসে আমি কিন্তু দুটো মিরর দিয়ে একটা প্রবলেম করিয়েছিলাম, যেখানে একটা অবতল দর্পণ ছিল আর একটা উত্তল দর্পণ ছিল। দুটো দর্পণের মাঝামাঝি কোথাও একটা বস্তু রাখা হয়েছিল, বলে দেওয়া হয়েছিল যে প্রথম প্রতিফলন অবতল দর্পণে হবে আর শেষ প্রতিফলনটা উত্তল দর্পণে হবে। কিভাবে করেছিলাম, করার নিয়ম ছিল এরকম, মানে প্রশ্নে তোমার বলে দেওয়া থাকবে যে কোন দর্পণে প্রথম প্রতিফলনটা ধরতে হবে। তো যে দর্পণেই দেওয়া থাকুক না কেন, তোমাকে প্রথমে সেই দর্পণের জন্য প্রতিবিম্বের অবস্থান খুঁজে বের করতে হবে। প্রতিবিম্বের অবস্থান যেটা হবে সেটা দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব হিসেবে কাজ করবে। এই কথাটা তুমি মনে রেখো। তুমি প্রথম যে দর্পণই দিক সেই দর্পণের জন্য প্রতিবিম্ব দূরত্ব বের করতে পারবে 1/v + 1/u = 1/f, এই ফর্মুলা দিয়ে। এবার ভি যেটা বেরোলো প্রতিবিম্বের অবস্থান প্রথম দর্পণ সাপেক্ষে, সেই অবস্থানটা তুমি মনে রাখবে দ্বিতীয় দর্পণ সাপেক্ষে বস্তু দূরত্ব হবে। এবার প্লাস মাইনাস করে যদি বস্তু দূরত্ব বের করতে পারো, তাহলে সেক্ষেত্রে বাকি অঙ্কটা খুব একটা সমস্যার কিছু হবে না। তো আজকেও আমরা একটা কম্বিনেশন অফ মিরর অর্থাৎ দর্পণের সমবায় নিয়ে প্রবলেম করব। এখানেও কিন্তু একটা উত্তল দর্পণ এবং একটা অবতল দর্পণ দেওয়া আছে। এরকম দেওয়া আছে যে একটা উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ এরকম মুখোমুখি বসানো আছে। প্রথম বাঁ দিকে যেটা বুঝতেই পারছো ছবি থেকে, যে সেটা হচ্ছে উত্তল দর্পণ, আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে অবতল দর্পণ। এই দুটো দর্পণের মেরুর মধ্যবর্তী দূরত্ব 4f। মেরু মানে কিন্তু এই অবস্থানটা, বাকি এই বিন্দুটা, বাকি অন্য কিছু না। ছবি তুমি যেভাবেই দেখাও, তুমি মনে রাখবে দ্য ডিস্টেন্স উইল বি মেজার্ড ফ্রম দ্য সেন্টার, বা পোল বলতে পারো। বেশ 4f বলেছে। আচ্ছা, দুটো দর্পণেরই ফোকাস দূরত্ব বলেছে f। তো আমি উত্তল দর্পণটাকে এখানে 1 ধরছি আর অবতল দর্পণটাকে মাইনাস ধরছি, 2 ধরছি। তার কারণ অঙ্কে বলে দিয়েছে এক্ষেত্রে প্রথম প্রতিফলনটা তোমাকে উত্তল দর্পণে ধরতে হবে। আচ্ছা, এবার কি বলছে, বলছে মাঝামাঝি কোনো একটা অবস্থানে একটা বস্তু রাখা হলো। বেশ, মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা বস্তু রাখা হলো। বলছে এমনভাবে রাখা হলো যাতে যদি প্রথম প্রতিফলন উত্তল দর্পণে হয়, ফার্স্ট রিফ্লেকশন উইল অকার ফ্রম দ্য কনভেক্স মিরর। আচ্ছা, যদি এখানে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, তাহলে বের করো। আচ্ছা, কত দূরত্বে বলে দেয়নি, তাহলে আমি ধরে নিলাম প্রথম দর্পণ মানে যেটা উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ থেকে দূরত্ব হচ্ছে x, ঠিক আছে। তাহলে অবতল দর্পণ থেকে দূরত্বটা এটাও লাগবে আমাকে, আমি সেজন্য আগে দেখিয়ে রাখছি। এই দূরত্বটা হয়ে যাবে 4f - x। এটা না বোঝার কিছু নেই। হলো কি চেয়েছে, বলছে যদি রাখা হয় তাহলে দেখা যাবে যে চূড়ান্ত প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে। চূড়ান্ত প্রতিবিম্বটা বস্তুর অবস্থানে গঠিত হবে। মানে প্রথম প্রতিফলন হলো কোথাও একটা ইমেজ হবে, সেই ইমেজটা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। তারপর যে ফাইনাল ইমেজটা হবে, ফাইনাল ইমেজটা হয়ে যাবে এইরকম, এই একই জায়গায়। আমি ধাপে ধাপে আসছি। আচ্ছা, প্রথমে তাহলে কি করব, আমি উত্তল দর্পণের কথা ভাবছি ফর দ্য কনভেক্স মিরর। আচ্ছা, উত্তল দর্পণে কি হলো, বস্তু দূরত্ব হয়ে গেল -x। আচ্ছা, ফোকাস দূরত্ব উত্তল দর্পণ +f। কোথায় প্রতিবিম্ব হবে তুমি জানো না, তাহলে আমি ধরে নিলাম যে উত্তল দর্পণের জন্য v1 দূরত্বে প্রতিবিম্বটি গঠিত হবে। দ্য ইমেজ উইল বি ফর্ম অ্যাট এ ডিস্টেন্স v1 ফ্রম দ্য কনভেক্স মিরর। তাহলে ফর্মুলা বসে। আচ্ছা, ফর্মুলায় বসালে আমি পাবো 1/v1 + 1/u1 = 1/f1। তাহলে পড়ে থাকছে 1/v1 = 1/f1 - 1/u1। মান বসিয়ে দাও, 1/f মাইনাস 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 প্লাস হয়ে গেল 1/x। তাহলে এটা পড়ে থাকছে fx/x + f। তা আমি বলতে পারি v1 হয়ে যাবে fx / f + x।
ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটি এই দূরত্বে গঠিত হবে। এটা কি পজিটিভ, ধনাত্মক? আচ্ছা, ধনাত্মক হলে আমি জানি প্রতিবিম্বটি অসৎ হবে এবং সমশীর্ষ হবে। Since V is positive, so the image will be virtual and direct. সেটাই কিন্তু এক্সপেক্টেড, কারণ উত্তল দর্পণে প্রতিফলন হচ্ছে কোনোদিন সৎ হতে পারে না। তো আমার অসৎ এসছে, অসুবিধা নেই। আচ্ছা, অসৎ মানে সবসময় বিহাইন্ড দ্য মিরর। তা তুমি ভাবতে পারো এইরকম কোনো একটা জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি দিস ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল টু v1। ঠিক আছে? প্রথম উত্তল দর্পণে প্রতিফলন হলো, প্রতিফলিত হয়ে ইমেজটা তৈরি হয়েছে v1 দূরত্বে, সেটা আমি ছবিতে দেখিয়ে দিলাম। এবার এইটা যেটা পড়ে থাকবে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অবজেক্ট ফর দ্য কনকেভ মিরর। সেই কথাটা তো এটা প্রথমে উল্লেখ করে দিলে, ছবিটা দেখিয়ে দিলে, কোথায় হচ্ছে v1টা দেখিয়ে দিয়েছো। এবার তুমি লিখে ফেলবে এই প্রতিবিম্বটি উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। দিস ইমেজ উইল অ্যাক্ট অ্যাজ অবজেক্ট ফর দ্য কনকেভ মিরর। তাহলে এবার অবতল দর্পণের ক্যালকুলেশনে চলে আসে। আচ্ছা, অবতল দর্পণে যখন আমি করছি u2, আচ্ছা তাহলে এটা হচ্ছে বস্তু, তাহলে বস্তু দূরত্ব কত হবে? এই দূরত্বটা 4f, তার সঙ্গে আরো v1, তাহলে আমি বলতে পারি বস্তু দূরত্ব হয়ে যাবে 4f প্লাস v1। ঠিক আছে? এটার ক্ষেত্রে বস্তু দূরত্ব হয়ে যাচ্ছে 4f প্লাস v1। মানটা বসিয়ে দাও, মাইনাসটা যেমন থাকলো থাকলো, 4f, এটা পড়ে থাকছে fx বাই f প্লাস x। একটু বীজগাণিতিক নিয়মে ভগ্নাংশে যোগ করে দিলাম, f প্লাস x, এটা পড়ে থাকছে 4f স্কয়ার প্লাস 4x, সরি 4f স্কয়ার প্লাস 4fx প্লাস fx। তাহলে এটা পড়ে থাকছে মাইনাস 4f স্কয়ার প্লাস 5fx ডিভাইডেড বাই f প্লাস x। এখান থেকে তুমি f টা কমন নিয়ে নাও, তাহলে 4f প্লাস 5x ডিভাইডেড বাই f প্লাস x। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, অবজেক্ট ডিসটেন্স। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কত? f2 ইকুয়াল টু মাইনাস f, অবতল দর্পণ মাইনাস নিলাম। এবার প্রশ্ন হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কিন্তু বের করতে হবে না, তোমাকে বের করতে হবে বোধহয় x এর মান বার করতে হবে, অনেকগুলো আননোন। আচ্ছা, কি বলেছে? বলেছে প্রথম প্রতিফলন যদি উত্তল দর্পণে হয়, তাহলে চূড়ান্ত যে প্রতিবিম্ব হবে সেটা বস্তুর সঙ্গে মিলে যাবে। বস্তুর সঙ্গে মিলে যাবে মানে কি? ফাইনাল ইমেজ উইল বি ফর্মড at the same position where initially the object was placed. এটা হয়ে যাবে চূড়ান্ত প্রতিবিম্ব। ঠিক আছে? উল্টো হবে, এদিকে বস্তু সোজা আছে, তাহলে উল্টো হতে বাধ্য, কিন্তু পজিশন মাস্ট বি সেম। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? এই দূরত্বটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, এই দূরত্বটা হচ্ছে 4f, এটা হচ্ছে x। তাহলে আমি বলতে পারি অবতল দর্পণের জন্য প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাবে 4f মাইনাস x। তাহলে এটাকে আমি লিখতে পারি v2 ইকুয়াল টু 4f মাইনাস x। যেহেতু সব বিম্ব হচ্ছে দর্পণের পেছনে তো যায়নি, অবতল দর্পণের সামনেই হয়েছে, তাহলে প্রতিবিম্বটা সৎ। তাহলে সেক্ষেত্রে এইখানে হবে, পাশে লিখে দেবে যেহেতু সৎ। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব পেয়ে গেছি, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেছি, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পেয়ে গেছি। এবার 1/v2 ইকুয়াল টু 1/u2 প্লাস 1/f2, এই ফর্মুলায় আমি যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমার x এর মান চলে আসার কথা। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাই করে দেখা যাক। আমার ছবিটা আর কাজে লাগছে না, ছবিটা তুমি পরিষ্কার দেখিয়ে দেবে। আচ্ছা, ফর্মুলা হচ্ছে 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f। আচ্ছা, প্রথমে v2টা বসাই, 1/4f মাইনাস x দিতে মাইনাস সাইন, এটা হয়ে যাচ্ছে 1/u2। আচ্ছা, এক লাইন পরে করব, আমি আগে চিহ্নটা এদিক ওদিক করে দিই। তাহলে এটা পড়ে থাকছে 1/v2 ইকুয়াল টু 1/f2 মাইনাস 1/u2। এবার আমি মান বসাই 1/4f মাইনাস x
না, এটা মাইনাস সাইন থাকবে। মাইনাস ইকুয়াল টু 1/f2 মাইনাস 1/f, আচ্ছা u2টা এখানে মাইনাস আছে, তাহলে এখানে তোমার প্লাস হয়ে যাবে, আচ্ছা উল্টে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে f প্লাস x, নিচে পড়ে থাকবে f ইন্টু 4f প্লাস 5x। দেখো ঠিক আছে, 4f প্লাস 5x, ঠিক। আচ্ছা এবার আমি কি করছি, মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে প্লাস করে দিলাম, তাহলে এটাও প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তোমরা চাইলে দুটো লাইনে করতে পারো, মাইনাসগুলোকে প্লাস করলাম, প্লাসগুলোকে মাইনাস করলাম, মানে তুমি ভাবতে পারো সমীকরণের উভয় পক্ষকে আমি -1 দিয়ে গুণ করে দিলাম। আর এর বড় ক্যালকুলেশন আছে, এইখানে আমি চলে আসছি বড় জায়গা দিন, তাহলে এটা হয়ে যাচ্ছে 4f মাইনাস x। থাক, এই দিকটা তোমাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় সেরকম যোগ বিয়োগ করে ফেলতে হবে। তাহলে এটা পড়ে থাকছে 4f প্লাস 5x, f চলে গেলে এখানে চলে আসবে 4f প্লাস 5x মাইনাস মাইনাস ওখানে f সবটাই আছে, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস f মাইনাস x। দেখে নাও, তাহলে পড়ে থাকছে মাইনাস f মাইনাস x, তাহলে আমার পড়ে থাকছে 1/4f মাইনাস x, this is equal to f into 4f plus 5x, আর এটা পড়ে থাকছে 3f plus 4x। দেখো ঠিক আছে কিনা, 1/4f মাইনাস x, এদিকে পড়ে থাকছে 3f plus 4x, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে পড়ে থাকবে, এটাকে এদিকে লিখে দিচ্ছি 1 দিয়ে গুণ করে, তাহলে এটা পড়ে থাকছে 4f স্কয়ার প্লাস 5fx, ডান দিকে পড়ে থাকছে 12f স্কয়ার প্লাস 16fx মাইনাস x দিয়ে গুণ মাইনাস 3fx, আর পড়ে থাকছে মাইনাস 4x স্কয়ার। একটু সাজাও, আচ্ছা কি পড়ে থাকছে একটা দেখে নিই, 4f স্কয়ার প্লাস 5fx, এখানে পড়ে থাকছে 12f স্কয়ার, এখানে পড়ে থাকছে 13fx মাইনাস 4x স্কয়ার। আমি এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল 4x স্কয়ার। আচ্ছা fx এর টার্মটা দেখো, 5 মাইনাস 13 তার মানে মাইনাস 8fx, আচ্ছা f স্কয়ারটা 4f স্কয়ার মাইনাস 12f স্কয়ার, তাহলে মাইনাস 8f স্কয়ার। অন্য এটা কি করলাম দেখে নাও, তাহলে পড়ে থাকছে 4x স্কয়ার মাইনাস 8fx মাইনাস 8f স্কয়ার। প্রথমে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে x স্কয়ার মাইনাস 2fx মাইনাস 2f স্কয়ার। এটা মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র লাগাবে, x ইকুয়াল টু মাইনাস 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 প্লাস 2f প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac divided by b স্কয়ার মাইনাস, ঠিক আছে ঠিক আছে, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ফেলো, তাহলে পড়ে থাকছে 2f প্লাস মাইনাস 4 আর 8 নাকি, তাহলে 12f স্কয়ার ডিভাইডেড বাই 2, 12f স্কয়ার মানে কি 2 3, তাহলে এটা পড়ে থাকছে 2f প্লাস মাইনাস 2 3। আচ্ছা মাইনাস সাইনটা আমি এখানে বাদ দেব, আচ্ছা দিলাম আরেকবার। এখানে দেখো যদি আমি মাইনাস সাইন নিয়ে নিই তাহলে x এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমি যদি ডিসটেন্সের কথা ভাবি তাহলে x এর মান তো মাইনাস হতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমার পড়ে থাকছে যদি মাইনাস সাইনটাকে বাদ দিয়ে দিই, 2টাকে যদি বাদ দিয়ে দিলাম তাহলে পড়ে থাকছে 3 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে তোমার এই ক্ষেত্রে x এর, ঠিক আছে। দেখো না f দেওয়া ছিল, সুতরাং এটা আননোন নয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটা প্রথম ক্ষেত্রে উত্তল দর্পণ থেকে কতটা দূরত্বে রাখা হয়েছিল সে সম্পর্কে বের করা গেল। আচ্ছা অঙ্কটা ভালো করে করবে, এটা কিন্তু পরীক্ষায় করেছে অঙ্কটা,
সুতরাং ভালো করে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু প্লাস মাইনাস একটা এদিক ওদিক, শুধু প্লাস মাইনাস কেন, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গিয়ে একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটা করা যাবে না। সুতরাং খাতায় লিখে লিখে তুমি অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করো। বেশ, পরের অঙ্কে চলে আসি। বলছে এটা অবতল দর্পণের মেরুর সামনে x দূরত্বে বস্তু রাখা হলো। তাহলে এই মনে করে একটা অবতল দর্পণ, মেরুর সামনে x দূরত্বে বস্তু রাখা হলো। তাই আমি ভাবতে পারি এটা হচ্ছে বস্তু, এটা বলেছে x, মেরুর সামনে x দূরত্বে বস্তু রাখা হলো। তাহলে কি হবে? 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হবে। তাহলে u ইকুয়াল টু -x আর m ইকুয়াল টু বলেছে v বাই u ইকুয়াল টু 3। এটা কিন্তু সদ্বিম্ব বলেছে, রাইট? তো আমি এখানে চিহ্ন নিচ্ছি না, v ইকুয়াল টু 3u হবে, v ইকুয়াল টু 3x হয়ে গেল। এবার যেহেতু সদ্বিম্ব, মানে আমি এখানে চিহ্ন প্রথা না লাগিয়ে পরে ব্যবহার করব, যেহেতু সদ্বিম্ব তাহলে v ইকুয়াল টু হয়ে গেল -3x। দেখো দুটো করা গেল। আবার বলেছে অবতল দর্পণ নিয়েছে, অবতল দর্পণ থেকে x দূরত্বে বস্তু রেখেছে, তাহলে u ইকুয়াল টু -x। এবার বলেছে 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব তৈরি হয়। তাহলে প্রথমে m ইকুয়াল টু 3, এখানে কোনো চিহ্ন প্রথা ব্যবহার করছি না, মানে mটাকে ম্যাগনিটিউড ধরে করছি। তাহলে v বাই u, তাহলে v ইকুয়াল টু 3u হলো। তাহলে আমি পেলাম v ইকুয়াল টু 3x। এবার আমি চিহ্ন প্রথা ব্যবহার করব, যেহেতু সদ্বিম্ব বলেছে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি v1 ইকুয়াল টু -3x। এবার কি বলেছে? দূরত্ব বাড়ালে, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটাকে বলেছে এটা প্রথম ক্ষেত্রে বস্তুর অবস্থান আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর অবস্থান। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর অবস্থান কোথায় বলেছে? x প্লাস 5 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে 3 গুণের জায়গায় 2 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব হয়। তোমাকে দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলেছে। সেকেন্ড ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হচ্ছে 2। তো ফার্স্ট ক্ষেত্রে কি পাচ্ছি দেখি, ফোকাস দূরত্ব আমি f ধরে নিলাম। তাহলে ফার্স্ট অফ অল আমি এই ডাটা থেকে একটা ইকুয়েশন পাবো, তারপর সেকেন্ড ডাটাতে যাব, সেখানে একটা ইকুয়েশন পাবো, দুটোকে সলভ করে f এর মান বার করতে হবে। তাহলে আমি প্রথমে করে ফেললাম প্রথম ক্ষেত্রে এগুলো দেওয়া আছে, আমি লিখে ফেললাম। তাহলে 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f1, আমি সব 1 করে দিলাম। আচ্ছা, ফোকাস দূরত্ব f করলাম, পরের লাইনে f বসাবো। আচ্ছা, v1 এর জন্য -3x, আচ্ছা u এর জন্য -x, আর f এর জন্য f টা তো নির্ণয় করতে হবে, আমি কোনো চিহ্ন প্রথা লাগালাম না, খালি f1 ইকুয়াল টু f করলাম। তাহলে পুরো থাকছে 1/f ইকুয়াল টু 3x। আচ্ছা, 3x হলো এটা -1, এটা -3, তাহলে f ইকুয়াল টু পুরো থাকছে -3x/4। দেখো ইকুয়েশন নাম্বার 1 প্রথম ক্ষেত্র হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্র কি বলছে? বস্তুটাকে x প্লাস 5 দূরত্বে রাখা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি বলতে পারি u2 x প্লাস 5, চিহ্ন প্রথা অনুসারে মাইনাসই হলো। এক্ষেত্রে m বলেছে v বাই u সমান 2, তাহলে v সমান 2u। তাহলে আমি বলতে পারি v সমান 2x প্লাস 5। আচ্ছা, সদ্বিম্ব বলেছে না অসদ্বিম্ব বলেছে? তোমাকে বলেছে দর্পণটি সদ্বিম্বের বিবর্ধন হয় 2, তাহলে এখানেও সদ্বিম্ব, তাহলে এখানে সাইনটা মাইনাস হবে। তাহলে v2 ইকুয়াল টু হয়ে গেল -2x প্লাস 5। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাই করব 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f2। আচ্ছা, 1/v2 মানে 1/2x প্লাস 5 মাইনাস 1/x প্লাস 5। আচ্ছা, f2 f2 এর মান হচ্ছে f, ঠিক আছে? f2 এর মান হয়ে যাচ্ছে f। তাহলে এবার যদি আমি এখান থেকে f এর মান বার করি, দেখো কি আসছে। এখান থেকে তুমি f এর মান বের করে নাও। f এর মান বার করলে আসছে 1/f। যদি আমি করি তাহলে এক্ষেত্রে পড়ে থাকছে 2x প্লাস 5, এটা হয়ে যাচ্ছে -1, এটা হয়ে যাচ্ছে -2। তাহলে এখান থেকে আমি f এর মান পাচ্ছি -2 ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই 3, 2 ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই 3। এবার দুটোই f, দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি, কারণ দুটো ক্ষেত্রে তো একটাই দর্পণ ব্যবহার করেছি, খালি অবস্থানটা পাল্টে দিয়েছি।
পারি 3x/4 মাস্ট বি ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2x + 10 ডিভাইডেড বাই 3, তাহলে এটা পড়ে থাকছে কোনাকুনি গুণ করে দাও 9x = 8x + 40, তাহলে পড়ে থাকছে x = 40। আমার x এর মান পেলাম, কিন্তু f এর মান, এই যে এটা f এর মান, f = পড়ে থাকছে, দেখো f = পড়ে থাকছে 3x/4 ছিল ইনটু 40, তাহলে আমার পড়ে থাকছে -37। দেখো মাইনাস এসছে, আমি প্রথম থেকে চিহ্ন প্রথা লাগাইনি, প্রথম থেকে চিহ্ন প্রথা লাগিয়ে দিলে অবতলের জন্য দুটো ক্ষেত্রে যদি মাইনাস বসাতাম তাহলে কিন্তু f = মাইনাস পেতে না, f = প্লাস পেতে। সেই জন্য প্রথম থেকে যেটা নির্ণয় করতে হবে সেটাতে কোনোভাবে চিহ্ন প্রথা অ্যাপ্লাই করিনি। ফাইনাল রেজাল্টে দেখো -30 চলে এসেছে অবতল দর্পণের জন্য, তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব হয়ে গেল 30 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা গোলীয় দর্পণ নিয়ে মোটামুটি আলোচনা তোমাদের শেষ হলো। এবার আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার প্রতিসরণ বা রিফ্র্যাকশন। এখন ব্যাপারটা বেশ কিছুটা তোমাদের ক্লাস 10-এ ছিল, প্রাথমিক ধারণাটা তোমরা যেটা নিয়ে এসছো সেটা একই ব্যাপার থাকবে, ঘটনাটা তো পাল্টে যাবে না। আমি শুরু করছি অপটিক্স বা আলোক বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার প্রতিসরণ। আচ্ছা প্রতিসরণ ব্যাপারটা কি জিনিস ক্লাস 10-এ বা 9-এ কিছুটা পড়েছিল হয়তো, সেখান থেকেই আমি বলছি। প্রতিসরণ ব্যাপারটা কি, যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, আলোকরশ্মির গতিপথে পরিবর্তন ঘটে। মানে এরকম, এটা একটা দর্পণ বা এটা একটা মাধ্যম, এটা একটা অন্য মাধ্যম হতে পারে, বায়ু থেকে জল, জল থেকে বায়ু, যা খুশি হতে পারে। কি হয়েছে, এটা মনে করো অভিলম্বটাকে থেকে টেনে নিলাম, আলোকরশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রবেশ করলো, মাধ্যম দুটোর ঘনত্ব কিন্তু আলাদা, বলে কি হয়, আলোকরশ্মি এই পথে যাবার কথা ছিল কখনোই সেই পথে যায় না, তার গতিপথের পরিবর্তন ঘটে, আইদার অভিলম্বের দিকে সরে যায় অথবা অভিলম্ব থেকে দূরে সরে যায়, সেটা ডিপেন্ড করে মাধ্যমগুলোর ঘনত্ব কীরকম তার উপরে। তাহলে মূল কথা হচ্ছে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি প্রবেশ করে, whenever enters from a particular medium to another medium, its path is deviated, পথটা বেঁকে যায়। এবং এটাও বলা হয়েছিল যে আলোকরশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, লঘু ঘন কি থেকে আসছে, ডেনসিটি ইন জেনারেল, বা এখানে একটা অন্য রকমের প্যারামিটার আসবে যেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তো লঘু থেকে ঘন মাধ্যম হলে অভিলম্বের দিকে সরে যায়, আর যদি উল্টোটা হয়, ঘন থেকে লঘু মাধ্যম হয়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই ছিল প্রতিসরণ। আচ্ছা এই কোণটাকে বলা হয়েছিল আপতন কোণ, আর এই কোণটাকে বলা হয়েছিল প্রতিসরণ কোণ। মানে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণটাকে আপতন কোণ, আর অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণটাকে বলা হয়েছিল প্রতিসরণ কোণ। এবং এটাও তুমি করেছিলে সূত্রানুসারে যে sin i বাই sin r, এটা কি হবে, একটা ধ্রুবক রাশি হবে। স্নেলের সূত্র, যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটা দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আপতিত রশ্মির বর্ণ, আর 2 নম্বর হচ্ছে মাধ্যম দুটির প্রকৃতি। এই দুটোর উপর নির্ভর করে এই ধ্রুবকটা। এবং এই ধ্রুবকটাকে বলা হয়, যদি আমি sin i বাই sin r করি, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। এবার কিন্তু আর একটু স্পেসিফিক্যালি আসবো, যদি আমি মাধ্যম দুটোকে নাম দিই, সাপোজ এটা a মাধ্যম 1 2 না করে এটাকে যদি আমি বলি b মাধ্যম, তাহলে এটাকে আমি লিখব, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা এই চিহ্নটাকে প্রথমে লিখব a, তারপরে লিখব b, তারপরে এটা হয়ে গেল a মিউ b। কি বলবো, এটাকে বলবো a মাধ্যম সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণ। ঠিক আছে, টার্মটা বোঝা গেল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম b উইথ রেসপেক্ট টু দ্য মিডিয়াম a, কার সাপেক্ষে হবে, যে মাধ্যমে আলোকরশ্মি আপতিত হবে তার সাপেক্ষে হবে, আর যে মাধ্যমে প্রতিসৃত হবে প্রতিসরাঙ্কটা হচ্ছে সেই মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমি পেলাম কি sin i বাই sin r, এটাকে ইকুয়াল টু a মিউ b। এবং এই যে a মাধ্যম সাপেক্ষে বললাম, এটার অন্যভাবে বলা হয়, এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, এখানে
আরেকটু আলোচনায় চলে আসি, আরেকটু আলোচনা করে দিই যে তুমি মনে রাখবে আলোক রশ্মি সবসময় হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল মানে হচ্ছে প্রত্যাবর্তনশীল। কাকে বলা হয় প্রত্যাবর্তনশীল? যে আমি ধরে নিলাম আলোক রশ্মিটাকে এই পথে নিয়ে গেলাম এ থেকে, বা আমি অন্য রকমের নাম দিই, সাপোজ পি থেকে কিউ হয়ে আর এর দিকে প্রতিষ্ঠিত হলো। তুমি যদি গোটা পথটাকে উল্টে দাও, আর থেকে কিউর দিকে আপতিত করো, তাহলে দেখা যাবে আলোক রশ্মি কিন্তু অন্য কোনো পথে নয়, কিউ থেকে পি এর দিকে প্রতিষ্ঠিত হবে। মানে যদি পি থেকে কিউ পথে আপতিত করো, কিউ থেকে আর পথে প্রতিষ্ঠিত হবে। উল্টো ভাবে ভাবতে গেলে ইফ ইট ইজ ইনসিডেন্ট along the path RQ, then it will be refracted along the path QP. এটা হতেই হবে, এটাকে বলা হয় প্রত্যাবর্তনশীলতা। এই ধরনের। তাহলে এই সেকেন্ড কেসটার কথা যদি ভাবি, আমি এখন এটাকে ভুলে গেলাম কোন দিকে এসেছিল, এখন আমার গোটা ব্যাপারটা হয়ে গেছে উল্টে গেছে। তাহলে এখন আপতিত রশ্মি হচ্ছে RQ আর প্রতিষ্ঠিত রশ্মি হচ্ছে QP। তাহলে আপতন কোণ হচ্ছে R, প্রতিসরণ কোণ হচ্ছে I। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি প্রত্যাবর্তনশীলতার ধর্ম যদি আমি করি, তাহলে sin R বাই sin I, এটা কি হবে বি থেকে এ তে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল বি মিউ এ। বোঝা গেছে? এবার তুমি দুটোকে গুণ করে দাও, দুটোকে যদি গুণ করে দাও দেখো লেফট হ্যান্ড সাইড sin I বাই sin I কাটবে, sin R বাই sin R কাটবে, লেফট হ্যান্ড সাইড পড়ে থাকছে 1, তাহলে আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে a মিউ b ইনটু b মিউ a। তাহলে এখান থেকে আমি বলতে পারি b মিউ a ইকুয়াল টু 1 বাই a মিউ b। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। কি বলছে b মিউ a ইকুয়াল টু 1 বাই a মিউ b, মানে এদের মধ্যে অনন্য বা রেসিপ্রোকাল টাইপের রিলেশন রয়েছে। মানে মুখে তুমি যদি বলো যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হয় আমরা জানি, সেটা হচ্ছে 3/2। তোমাকে যদি উল্টো প্রশ্ন করে যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এটা হয়ে যাবে 3। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার ইজ 3/2, then refractive index of air with respect to glass will be 2/2। বুঝা গেছে? তার মানে এদের মধ্যে একটা অনন্য সম্পর্ক কাজ করে থাকে, এবং এটাই হচ্ছে তোমার এটার মধ্যে রিলেশন। আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক বললাম, আরেকটা সরি আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিয়ে বললাম, আরেকটা প্রতিসরাঙ্কের কনসেপ্ট এবার তোমাকে নিতে হবে। পরম প্রতিসরাঙ্ক মানে তুমি বলতে পারো প্রতিসরাঙ্ক দু রকমের বা দুভাবে আমরা প্রতিসরাঙ্ককে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, আরেকটা টাইপের প্রতিসরাঙ্ক বললাম পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? তো ব্যাপারটা এরকম স্পেসিফিক, যদি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, মানে ওটা ব্যাপারটাই সেম, খালি প্রথম মাধ্যমটা যদি বায়ু হয়, ইফ রে ইজ ইনসিডেন্ট ফ্রম এয়ার মিডিয়াম টু এ পার্টিকুলার মিডিয়াম, তখন সেক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক হবে সেই প্রতিসরাঙ্ককে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে? আগেরটা ছিল রিলেটিভ, এটার ক্ষেত্রে রিলেটিভ না, নাম দিয়ে দিলাম পরম। তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো? এক্ষেত্রে আমার লেখা উচিত sin I বাই sin R। কি লিখবো? এয়ার থেকে বি মাধ্যমে গেছে, প্রথমে এয়ার মাধ্যমটা লেখার দরকার নেই। ঠিক আছে? এয়ার মাধ্যম থেকে যদি যায় তাহলে সেই প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলবো, এবং সেক্ষেত্রে ইনিশিয়াল কেসটা লেখার দরকার নেই, শুধু মিউ বি লিখবো। তাহলে মিউর যদি শুধু ডান দিকে থাকে, বাঁ দিকে কোনো টার্ম না থাকে, তুমি বুঝে যাবে যে রে ইজ অ্যাকচুয়ালি ইনসিডেন্ট ফ্রম এয়ার মিডিয়াম টু পার্টিকুলার মিডিয়াম, সে বি মিডিয়াম। বুঝে গেছে? তাহলে সেক্ষেত্রে আমি ওটাকে পরম প্রতিসরাঙ্ক বলে অভিহিত করছি, নতুন সেরকম কিন্তু কিছু নয়। আচ্ছা, এবার চলে এসো মিউর সঙ্গে আলোর বেগের সম্পর্ক, ভেলোসিটি অফ লাইট, এদের মধ্যে একটা রিলেশন আছে। এগুলো মোস্ট প্রবাবলি তুমি ক্লাস 10-এ করেছিলে, তবু আরেকবার গোটা ব্যাপারটা তোমাদের সামনে বলে দিলাম। যাদের মনে আছে ভালো, যাদের মনে ছিল না জিনিসগুলো খাতায় লিখে করে নেবে। আচ্ছা, মিউর সঙ্গে ভেলোসিটি অফ লাইট। আচ্ছা, মিউর সঙ্গে ভেলোসিটি অফ লাইটের একটা সম্পর্ক আছে। কি বলে? যদি আমি বলি এ মিউ বি, তার মানে এটা হয়ে যাচ্ছে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে? যদি আমি এ মিউ বি বলি, তাহলে তার মানে হবে প্রথমে এ মাধ্যমে আলোর বেগ, যেটা আগে আছে সেটা লগ, যেটা পরে আছে সেটা হর। মানে এটাকে তুমি বলতে পারো দিস ইজ ইকুয়াল টু VA বাই VB। খুব ইম্পর্টেন্ট
বলবে তখন এটা কি হবে, নিচে তো হয়ে যাবে বি মাধ্যমে আলোর বেগ, উপরে কি হবে বায়ু মাধ্যম থেকে আসছে, বা আরো ভালো করে বলতে গেলে শূন্য মাধ্যম থেকে আসছে। তাহলে এক্ষেত্রে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে শূন্য মাধ্যমে আলোর বেগটাকে সি দিয়ে লেখা হয়, তাহলে এটা হয়ে যাবে সি বাই। আশা করছি দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। একই জিনিস, খালি রিপ্রেজেন্টেশনটা শূন্য মাধ্যম বলে শূন্য মাধ্যমে বেগ লিখলাম এবং সেটাকে সি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এই দুটোর মধ্যে এবার কোরিলেশন করতে হবে। সাপোজ তোমাকে বললো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে তুমি একটা রিলেশন নিয়ে এসো। তাহলে আমি এখান থেকেই করব যে আমি জানি এ মিউ বি সমান হয়ে যাচ্ছে ভি এ বাই ভিবি। আচ্ছা, এটাকে দেখো আমি সাজিয়ে লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু সি বাই ভিবি ইন্টু ভি এ বাই সি। আগের লাইনটা এই লাইনটা তো সেম কথা, সি সি কেটে যাবে, তাহলে ভি এ বাই ভিবি পড়ে থাকবে। আচ্ছা, সি বাই ভিবি মানে কি? সি বাই ভিবি মানে হচ্ছে মিউ বি। আচ্ছা, ভি এ বাই সি, তাহলে এটা আমি লিখতে পারি 1 বাই ভি এ, সরি 1 বাই ভি এ নয়, মিউ বাই ভি মিউ এ, কারণ এটা পড়ে থাকছে দেখো মিউ বি বাই মিউ এ। এটাও মনে রাখবে যে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এই দুটো খুব ঘুরিয়ে যায়। যদি বেগের টার্মে বলি তাহলে উপরে এ নিচে বি, আর যদি মিউর টার্মে বলি উপরে বি নিচে এ। জিনিসটা একটু খেয়াল রেখো, দুটোই এ মিউ বি। বেগের টার্মে বললে এ বাই বি, মিউর টার্মে বললে বি বাই এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আপেক্ষিক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আরো দুটো জিনিস জেনে রাখো যে মিউর সঙ্গে ল্যামডার সম্পর্ক, ওয়েভলেন্থ। তো মনে রাখবে মিউর সঙ্গে ল্যামডার রিলেশন হচ্ছে, ম্যাথমেটিক্যাল রিলেশন হচ্ছে a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। এবং এটা বলেছিলেন বিজ্ঞানী কসি, তার নাম অনুসারে এটাকে কসির সমীকরণই বলা হয়, কসিস ইকুয়েশন। এবং এক্ষেত্রে a and b আর কনস্ট্যান্ট। এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করতে হয় অনেক সময় দিয়ে দেয়, এটা যদি ল্যামডা হয় এটা মিউ হয়, তাহলে এক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি হবে অনেকটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদিও স্কোয়ার আছে, তাহলে মোটামুটি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর টেম্পারেচারের সঙ্গে অনেক সময় সম্পর্ক চাই, তো মনে রাখবে মিউ আর টিটা কিন্তু একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক, একদম হুবহু ব্যস্তানুপাতিক মেনে চলে না। তাই মনে রাখবে উষ্ণতা বাড়লে মিউটা কমে। ঠিক আছে, উষ্ণতা বাড়লে মিউ কমে। তাহলে মিউ সম্পর্কে ডিটেলস আলোচনা হলো যে মিউ কি জিনিস, মিউ কয় প্রকার, মিউ দুই প্রকার, সেখান থেকে পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই আলোচনাগুলো হয়ে গেল। এবার আমি একটু স্পেসিফিক কেসে চলে যাই, আরেকটা আলোচনা করি থিওরি। এটা কাঁচের ব্লক, এটাও বোধহয় ক্লাস 10 বেশ কিছুটা ছিল, সবটা ছিল না। এটা কাঁচের ব্লকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ গ্লাস স্ল্যাব। এই মনে করো একটা গ্লাস স্ল্যাব, সাপোজ আমি এখানে নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি। গ্লাস স্ল্যাব মানে প্যারালাল গ্লাস স্ল্যাব, মানে এই সব সাইডগুলো প্যারালাল, মানে আয়তাকার গ্লাস স্ল্যাব। তো এটার উপর যদি একটা আলোকরশ্মি আপতিত হয়, আমি একটু বাঁ দিক ঘেঁষে আঁকছি, তোমরাও আঁকার সময় বাঁ দিক ঘেঁষে আঁকবে। আমি ধরে নিলাম এডিটা হচ্ছে প্রথম তল, এডি তলে একটা আলোকরশ্মি আপতিত হলো, এডি তলে একটা আলোকরশ্মি আপতিত হলো। আমি ধরে নিলাম আপতন কোণ হচ্ছে I1। আচ্ছা, আলোকরশ্মি বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, বায়ু থেকে কাঁচ মাধ্যম, তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে আসছে, তাহলে কি হবে, অবিলম্বে দিকে সরবে। তাহলে আলোকরশ্মি প্রতিসরণের পর অবিলম্বে দিকে সরলো। আমি ধরে নিলাম এখানে প্রতিসরণ কোণের মান R1। এবার দ্বিতীয় তলে আলোকরশ্মির প্রতিসরণ হলো, এটা দ্বিতীয় তলে লম্ব। আচ্ছা, আমি ধরে নিলাম দ্বিতীয় তলে আপতন কোণ হচ্ছে R2। কি হবে এবার, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, এটা তো গ্লাস, এটা তো এয়ার, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, আগেরটা কি ছিল, এটা এয়ার, এটা গ্লাস, তাহলে প্রথম ক্ষেত্রে লঘু থেকে ঘন মাধ্যম এডি তলে, আর বিসি তলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। সাপোজ এই কোণটার নাম দিলাম I2, গোটা পথটার একটা নাম দিলাম সাপোজ P Q R S। এগুলো দেখাবার দরকার নেই,
বলার দরকার নেই, তুমি খালি নামগুলো দিয়ে দেবে। ছবি পরিষ্কার? আগে থেকে বলে রাখি তোমার এই পিকিউ রশ্মি আর আরএস রশ্মি পরস্পর সমান্তরাল হবে। যদি এটা প্যারালাল গ্লাস ব্লক হয়, এই বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে এইটা যেভাবে যাবে এটাও সেই পথে পরস্পর সমান্তরালভাবে নির্গত হবে। এটা তোমাকে প্রাথমিকভাবে প্রমাণ করতে হবে যে দেখাও একটা আলোক রশ্মি যদি আয়তাকার কাঁচফলকের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে প্রথমে সমান্তরাল প্রমাণ করে নিই। এই ছবিটা পরিষ্কার রাখতে হবে। আমি বলে ফেলবো এবিসিডি হচ্ছে একটা কাঁচফলক, বেশি কথা বলার জায়গা নেই। এবিসিডি একটি কাঁচফলক এবং তার মধ্য দিয়ে পিকিউআরএস একটি রশ্মির গতিপথ। ঠিক আছে, কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাচ্ছি, আই আর সব দেখানো আছে। দেখো স্নেলের সূত্র যদি লাগাই তাহলে আমার পড়ে থাকছে সাইন আই1 বাই সাইন আর1। আমি লিখতে পারি এ মিউ জি, কাঁচ মাধ্যমে আপতিত হয়েছে এয়ার থেকে গ্লাস, এটা হচ্ছে এয়ার, জিটা হচ্ছে গ্লাস। আমি এয়ারটা লিখছি, আমি শূন্য মাধ্যম তো আলাদা, কিন্তু এয়ার আর শূন্য কিন্তু আলাদা, তো আমি ধরে নিলাম ওটা শূন্য মাধ্যম, পরম প্রতিসরণ হলো, এয়ারটা লিখি। আচ্ছা এবার তুমি আর বিন্দুতে চলে যাও। দেখো আর বিন্দুতে আপতন কোণ r2, নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ হচ্ছে i2। তাহলে এটা আমি লিখতে পারি জি মিউ এ, গ্লাস থেকে এয়ারে গেছে, গ্লাস থেকে যদি এয়ারে যাই, একটু আগে আমি করলাম, এটাকে আমি লিখতে পারি 1/mu(g), দুটোকে সেম করার জন্য। আর এই রিলেশনটা আমি একটু আগে প্রমাণ করেছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটাকে ঘুরিয়ে আমি লিখতে পারি sin i2 বাই sin r2 ইকুয়াল টু mu(g). উল্টে দিলাম, এটা নিচে ছিল উপরে করে দিলাম, তাহলে এই নিচেরটাকে উপরে করে দিলাম, উপরটাকে নিচে করে দিলাম। এবার 1 আর 2 কম্পেয়ার করো, দুটোরই রাইট হ্যান্ড সাইডে mu(g). তাহলে আমি লিখতে পারবো 1 আর 2 থেকে sin i1 বাই sin r1 ইকুয়াল টু sin i2 বাই sin r2। এবার ছবি দেখো, এই লম্ব দুটো পরস্পর সমান্তরাল, এটাকে ছেদক বলতে পারি। তাহলে এই দুটো কোণকে একান্তর কোণ হিসেবে সমান বলতে পারি না, r1 সমান r2। তাহলে আমি r2 জায়গায় পরের লাইনে, আমি একই লাইনে দেখালাম, তোমরা দুটো লাইন দেখাবে, r2 জায়গায় r1 হয়ে গেল। তাহলে sin r1 কেটে গেল, তাহলে তোমার পড়ে থাকছে দেখো sin i1 ইকুয়াল টু sin i2। তাহলে উভয় পক্ষ থেকে সাইনটাকে যদি বাদ দিই, আমার পড়ে থাকছে i1 সমান i2। এই i1 সমান i2 এই কথাটার মানেই হচ্ছে ওই রশ্মি দুটো পরস্পর সমান্তরালভাবে নির্গত হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট যেটা প্রমাণ ছিল যে দেখাও রশ্মিগুলি পরস্পর সমান্তরাল, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট, যদি পিকিউ রশ্মিটা বাড়িয়ে দিই, দেখো পিকিউ রশ্মিটাকে এইভাবে যেত, যদি প্রতিসরণ না হতো তাহলে পিকিউ রশ্মিটা সোজা এই পথে বেরিয়ে যেত, আর প্রতিসরণের জন্য এই পথে যাচ্ছে। এক্ষেত্রে এই দুটো পথের লম্ব দূরত্বকে বলা হচ্ছে পার্শ্ব সরণ। মানে সোজা কথায় আলোক রশ্মি প্রতিসরণের জন্য তার পথটা, এটা ছিল পথ, কিছুটা সরে যাচ্ছে, যতটা সরে যাচ্ছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে পার্শ্ব সরণ, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এবং এটা প্রতিসরণের জন্য হয়েই থাকে। ঠিক আছে, আপতিত রশ্মি আর নির্গত রশ্মির সমান্তরাল, কিন্তু আলোক রশ্মি যখন প্রতিসরণ হচ্ছে তখন তার অ্যাকচুয়াল পথ, এটা হচ্ছে অ্যাকচুয়াল পথ px, প্রতিসরণের পর কোন দিকে যাচ্ছে rs। তাহলে এই দুটো পথের মধ্যে যেটা লম্ব দূরত্ব, the perpendicular distance between the initial path and the refracted path is known as lateral displacement। এবার আমাকে ম্যাথমেটিক্যালি এই rx এর মান কত সেটা বের করতে হবে। কিভাবে বের করব? তুমি ট্রায়াঙ্গেল QRX দেখো, একটু ক্লাস 8 এর অঙ্ক আছে, 8 আর 10, QRX এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজের এই কোণটার মান কত? এটা r1। আচ্ছা এই গোটা কোণটা i1, এই কোণটা হয়ে যাবে i1 মাইনাস r1। তাহলে আমি লিখতে পারি sin i1 মাইনাস r1 লম্ব বাই অতিভুজ, তাহলে rx বাই qr। দেখো ঠিক আছে, তাহলে rx ইকুয়াল টু করে থাকছে qr sin i1 মাইনাস r1। ঠিক আছে, এবার তুমি এই লম্বটা টেনে দাও। যদি লম্বটা টেনে দিই, সাপোজ এটা একটা কিছু দূরত্ব হবে,
সে কিউএম। তাহলে এখানেও একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। সেই ত্রিভুজ থেকে আমি যদি cos r1 বসাই, দেখো পড়ে থাকছে cos r1, cos মানে লম্ব বায়ু ত্রিভুজ। আচ্ছা আমি ধরে নিলাম এটার থিকনেস হচ্ছে কিছু একটা থিকনেস x ধরে নাও বা t ধরে নাও, that t is the thickness। তাহলে আমি লিখতে পারি cos r1 equal to t by এটা qr। তাহলে qr সমান কি পড়ে থাকছে, qr সমান পড়ে থাকছে t by cos r1, ঠিক আছে, প্লাস 10 sin থিটা cos থিটা। cos থিটা ইকুয়াল টু পড়ে থাকছে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সেখান থেকে qr সমান পেলাম t by cos r1, মানে t by cos r1 sin i1 minus r1। এটা হচ্ছে তোমার পার্শ্ব সরণ, সরি এটা t নয় আর x হবে, আর x টা হচ্ছে তোমার পার্শ্ব সরণ। এটা একটা ইকুয়েশন নাম্বার দিতে দাও, আমি ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা কাজে লাগবে পরে। আচ্ছা এটাকে এখানে থামবো না, তার কারণ কি আমি r1 এর মানটা বের করতে পারছি না। r1 টা কি কাঁচের ভেতরে, কাঁচের ভেতরে তো আমি মাপতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করছি দেখো, দেখো আমি লিখতে পারি rx t by cos r1, এটাকে আমি লিখতে পারি দেখো sin i1 cos r1 cos i1 sin r1। দেখো ঠিক আছে, cos r1 কেটে যাবে প্রথম টার্মটার জন্য, তাহলে পড়ে থাকছে sin i1 মাইনাস cos i1 sin r1 বাই cos r1। আপত্তি থাকার কথা নয়, জাস্ট cos r1 টা গুণ করে দিয়েছি। এবার তোমাকে একটু মডিফিকেশন করতে হবে। কি মডিফিকেশন করব, আচ্ছা এটা সাপোজ 2 নম্বরটা পরে বসাচ্ছি। আচ্ছা আমি দেখো করতে পারি মিউ ইকুয়াল টু sin i1 বাই sin r1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি sin r1 ইকুয়াল টু sin i1 বাই মিউ, হলো। তাহলে sin r1 যদি এটা হয় তাহলে cos r1 প্লাস 10 এর ফর্মুলা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা পড়ে থাকছে sin স্কয়ার i1 বাই মিউ স্কয়ার। এটা পড়ে থাকছে মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1। আচ্ছা এই গোটাটা রুট ওভার, আচ্ছা নিচেরটা আমি রুট ওভারটা তুলে দিতে পারি, মিউ স্কয়ারটাকে মিউ করে দিতে পারি, তাহলে এটাকে আমি করে দিলাম মিউ, ঠিক আছে। এবার আমি এই মানগুলো এই 2 নম্বর সমীকরণটাই বসিয়ে দিচ্ছি। আমার ছবিটা আর কাজে লাগবে না, আমি ছবিটা মুছে 2 নম্বর সমীকরণে sin r1 আর cos r1 এর মানটা বসিয়ে দিচ্ছি। খুব কঠিন কিছু নয়, মিউ সমান sin i বাই sin r, সেখান থেকে sin r1 এর মান বের করলাম, সেখান থেকে cos r1 1 মাইনাস sin স্কয়ার থিটা মান বসালাম, নিচে মিউ স্কয়ার ছিল তার রুট ওভারের মধ্যে ছিল, তাহলে রুট ওভার আর স্কয়ার কেটে গেল, শুধু মিউ থাকবে। আচ্ছা তাহলে rx ইকুয়াল টু করে থাকছে t, তারপরে পড়ে থাকছে sin i1 মাইনাস cos i1 ইনটু উপরে sin r1, তাই তো। তাহলে sin r1 এর মান বসাচ্ছি, sin r1 মানে হচ্ছে sin i1 বাই মিউ, আর এখানে পড়ে থাকছে মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1 ডিভাইডেড বাই মিউ। তাহলে মিউ মিউ কেটে যাচ্ছে, এখানে একটা sin 1 এখানেও একটা sin 1, তাহলে তোমার পড়ে থাকছে t sin i1, যদি আমি কমন নিয়ে নিই এটা 1, এখানে cos i1 টা আছে, এই মিউ গুলো কেটে গেছিল, উপরে আর কিছু পড়ে থাকলো না, sin i1 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। একটু মুখস্থ রাখবে এক্সপ্রেশনটা, কারণ এটা দিয়ে অঙ্কও দেয়। 30 ডিগ্রি কোণে আপতিত হলো, 5 সেন্টিমিটার থিকনেস, মিউর মান দেওয়া থাকলো, ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট কত হবে, সোজাসুজি অঙ্ক আসতে পারে। খালি এটাকে আরেকটু জাস্ট বলে এখানে শেষ করছি যে অনেক সময় দেয় যে আপতন কোণের মান যদি ক্ষুদ্র হয় তাহলে কত হবে, এবং সেক্ষেত্রে নাম্বার অনেক কম থাকে। বড় ডেরিভেশন, টোটাল ডেরিভেশন এটা 3 নম্বর থাকবে। ফার্স্ট পার্টটা বাদ, i1 সমান i2 বলছি না, পার্শ্ব সরণের রাশিমালা 3 নম্বর থাকে। কিন্তু অনেক সময় দিয়েছে 2 নম্বর দিয়ে দিয়েছে, তুমি বলবে 2 নম্বরের জন্য এতটা। যদি আপতন কোণ ক্ষুদ্র হয় তাহলে নাম্বারটাও কমে যায়। কেন কমে যায়? কারণ i1 যদি ক্ষুদ্র হয় তাহলে r1টাও ক্ষুদ্র হবে, তাই তো। এবং সেক্ষেত্রে
সাইন, আমি জানি সাইন থিটার জায়গায় থিটা বসাবো আর কস থিটার জায়গায় 1 বসাবো। থিটা যদি ক্ষুদ্র হয় এটা কিন্তু ফর্মুলা। তাহলে পার্শ্ব সরণের এটা এক্সপ্রেশন এসেছিল, তারপর থেকে আমি এই সমীকরণ করার পর থেকে এটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, টি বাই কস থিটা মানে 1, সাইন থিটা মানে থিটা। তাহলে এক্সপ্রেশনটা দেখো হয়ে গেল টি বাই 1, এটা হয়ে গেল i1 মাইনাস i2। তাহলে এখানে যদি আমি i1টা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1 বাই r1 মাইনাস i2। আচ্ছা, এবার আমি ওই জিনিসটা আবার বসাচ্ছি, মিউ সমান হচ্ছে sin i বাই sin r। তাহলে এখানেও যদি ওই ক্ষুদ্র কনসেপ্টটা বসাই তাহলে i1 বাই r1 সমান মিউ, তাহলে r1 বাই i1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই মিউ। এখানে পাশে লিখে দেবে যেহেতু i1 r1, তাহলে rx ইকুয়াল টু করে থাকছে t i1 1 মাইনাস 1। অনেক সময় থিটা কোণে আপতিত হলো, ক্ষুদ্র কোণে আপতিত হলো, যদি থিটা বলে তাহলে t ইনটু থিটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে 1 মাইনাস। দেখো এখান থেকে এইটুকু হচ্ছে ডেরিভেশন যদি ক্ষুদ্র দেয়, কিন্তু যদি ক্ষুদ্র না দেয় তাহলে সেক্ষেত্রে গোটাটাই করতে হবে।